আজকে আমরা ভৌতবিজ্ঞানের 7 নম্বর চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে তো তোমরা ক্লাস 7-এ পড়েছো বা 6-7-এ পড়েছো পরমাণু জিনিসটা কি, অণু কি। তো সেই সমস্ত বিস্তারিত ব্যাপারে যাচ্ছি না। ক্লাস 9-এ একটা জিনিস পড়েছো পরমাণুর গঠন সম্পর্কে। পরমাণুর গঠনটা কীরকম টাইপের হয়। পরমাণুর একদম কেন্দ্র থাকে নিউক্লিয়াস, যেখানে দুরকম কণা থাকে। এক ধনাত্মক চার্জযুক্ত প্রোটন কণা, দুই নিস্তড়িত নিউট্রন কণা। আর এই নিউক্লিয়াসটা জোটবদ্ধ অবস্থায় থাকে এবং এই নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে মাইনাস চার্জযুক্ত ইলেকট্রন কণা। তো এগুলো তোমরা ক্লাস 9-এ পড়ে এসছো। আজকে আমরা পড়বো পরমাণু নিউক্লিয়াসটা সম্পর্কে। পরমাণু নিউক্লিয়াসের একদম মাঝখানে আমরা কি বললাম, প্রোটন আর নিউট্রন কণা। আর বিভিন্ন কক্ষপথে মাইনাস চার্জযুক্ত ইলেকট্রন ঘুরতে পারে, মাইনাস চার্জযুক্ত ইলেকট্রন। তো আমরা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে পড়বো শুধুমাত্র নিউক্লিয়াস টোগুলো নিয়ে পড়বো। এই কক্ষপথের ব্যাপার নিয়ে আমরা কোনো কিছু পড়বো। পরমাণু নিউক্লিয়াস পড়তে গিয়ে সবার প্রথমে যে জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তো কি এই তেজস্ক্রিয়তা, কিভাবে এই তেজস্ক্রিয়তা ব্যাপারটা? 1896 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হেনরি বেকারেল তিনি পরীক্ষাগারে বিভিন্ন জিনিস নিয়ে রাসায়নিক পদার্থ নিয়ে পরীক্ষা করছিলেন। সেই সময় দেখেন কোনো একটা পদার্থ তার ফটোগ্রাফিক প্লেটের মধ্যে ছাপ ফেলছে। বিজ্ঞানী বুঝতে পারেন না কোন পদার্থটা ছাপ ফেলছে। সেই সময় বিজ্ঞানী কী করেন, তার ল্যাবরেটরি থেকে একটা একটা করে জিনিস বাইরে বের করতে শুরু করেন। এরকম করতে করতে যখন দেখেন যে একটা কালো কাপড়ে মুড়ে রাখা ইউরেনিয়াম রাখা ছিল, সেই ইউরেনিয়ামকে বাইরে বের করেন, তখন ফটোগ্রাফিক প্লেটে ছাপ পড়া বন্ধ হয়ে যায়। এই থেকে বিজ্ঞানী বুঝতে পারেন যে ইউরেনিয়ামের বিশেষ কিছু ধর্ম আছে যার ফলে সেই কালো ফটোগ্রাফিক প্লেটকে ছাপ ফেলছে। অর্থাৎ ইউরেনিয়াম কিছু অদৃশ্য রশ্মি বিকিরিত হচ্ছে যা ওই ফটোগ্রাফিক প্লেটের ওপর ছাপ ফেলছে। এই অদৃশ্য রশ্মিকে নাম দেন বিজ্ঞানী বেকারেল রশ্মি বা পরবর্তীকালে তেজস্ক্রিয় রশ্মি। পরবর্তীকালে বিজ্ঞানী মাদাম কুরি, রাদারফোর্ড এই তেজস্ক্রিয় পদার্থ নিয়ে অনেক কিছু আবিষ্কার করে এবং এই তেজস্ক্রিয় পদার্থগুলোকে আবিষ্কার করে। পরীক্ষার জন্য খুব প্রয়োজনীয় এবং খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হলো তেজস্ক্রিয়তা কি। এর সংজ্ঞা পরীক্ষায় খুব আসে। তাহলে তেজস্ক্রিয়তা কি, এর সংজ্ঞা আমরা কি লিখব? ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়ামের মতো কতগুলি ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস যে কোনো অবস্থায় নিচে থেকেই স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে বিভাজিত হয়ে নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেই সঙ্গে এক বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি বিকিরণ করে। এই ঘটনাকেই বলে তেজস্ক্রিয়তা। এই পদার্থগুলোকে বলে তেজস্ক্রিয় পদার্থ এবং এই রশ্মিকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয়তার সংজ্ঞায় আমরা একটা জিনিস পেলাম, কারা তেজস্ক্রিয় পদার্থ? যেগুলো ভারী মৌল তারা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। এছাড়া তেজস্ক্রিয় পদার্থ কারা সাধারণত তেজস্ক্রিয় পদার্থ দেখায় তার একটা বিশেষ উদাহরণ আছে। N/P এর অনুপাত যদি 1.5-এর বেশি হয় তাকে বলা হয়, সেই পদার্থগুলো হয় তেজস্ক্রিয় পদার্থ। তো এই N/P এর অনুপাত কি? কিছুই না। N মানে হচ্ছে নিউট্রন সংখ্যা, P মানে হচ্ছে প্রোটন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা আর এই প্রোটন সংখ্যা, আমরা নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করা আগেই শিখেছি। তাও একটা দেখে নেবো কিভাবে নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করা যায়। ইউরেনিয়াম 238, এটা হলো কি পরমাণু ভর সংখ্যা। আর 92, এটা হলো কি পরমাণু ক্রমাঙ্ক। এই নিচে যেটা থাকে পরমাণু ক্রমাঙ্ক, এটাই হলো কোনো পরমাণুর প্রোটন সংখ্যা। এবং কোনো পরমাণুতে যতগুলো প্রোটন থাকে সাধারণ অবস্থায় ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। তাহলে আমরা প্রোটন সংখ্যা কতগুলো পেয়ে গেলাম? 92। আর তাহলে নিউট্রন সংখ্যা কি করে পাবো? এই যে ভর সংখ্যা, ভর মানে কি? নিউক্লিয়াসের ভর, পরমাণুর ভর। পরমাণুর মোট ভর কোথায় থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসে কে কে থাকে? নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন থাকে। তাহলে ভর সংখ্যা মানে কিছুই না, নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যোগফল। তাহলে এটা যদি নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যার যোগফল হয় আর এটা যদি প্রোটন সংখ্যা হয়, তাহলে নিউট্রন সংখ্যা কি করে পাবো? এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পেয়ে যাব। তাহলে 238 থেকে যদি 92 বাদ দিই তাহলে 146। তাহলে আমার নিউট্রন সংখ্যা কত হয়ে গেল? 146। প্রোটন সংখ্যা কত? 92। তাহলে N/P অনুপাত কত দাঁড়াচ্ছে? 146/92, যেটা হচ্ছে 1.587
রাখো। তার মানে কি N/P এর অনুপাত 1.5 এর থেকে বেশি, তাহলে এটা একটা কি ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় মৌল বা তেজস্ক্রিয় পদার্থ। এইরকম তোমরা আরো বাড়িতে চেক করে দেখবে। থোরিয়াম 234-90 এর N/P অনুপাত দেখবে 1.5 এর বেশি হয় কি কম হয় দেখবে, নিজেরা করে দেখবে। আচ্ছা, এগুলো হচ্ছে ভারী মৌল বেশ কিছু, যেগুলো ইউরেনিয়ামোত্তর মৌল। এরপরে একটা চ্যাপ্টার পড়বো পর্যায় সারণী, ওখানে আমরা পড়বো ইউরেনিয়ামোত্তর মৌল, যেগুলো ইউরেনিয়ামের পরে অবস্থিত থাকে পর্যায় সারণীতে, তারা সাধারণত তেজস্ক্রিয় পদার্থ হয়। এছাড়া বেশ কিছু হালকা মৌল আছে যেগুলোর আইসোটোপ হচ্ছে তেজস্ক্রিয় মতো আচরণ করে, যেরকম কার্বন, পটাশিয়াম, এগুলো হালকা মৌল, এরাও তেজস্ক্রিয় পদার্থ বা তেজস্ক্রিয় পদার্থের মতো আচরণ করে। এবার আমরা দেখে নেবো বেশ কিছু তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ, এটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কি কি আমার কাছে তেজস্ক্রিয় পদার্থ আছে, আমরা এগুলো মোটামুটি আমাদের উদাহরণ, তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ। পরীক্ষায় উদাহরণটা খুব আসে, MCQতে অনেক সময় 4টে পরমাণু দিয়ে দেবে, তার মধ্যে জিজ্ঞেস করবে এর মধ্যে কোনটি তেজস্ক্রিয় পদার্থ। তো এগুলো মোটামুটি বেশিরভাগ দেখবে তোমাদের লাস্টে আম 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 আছে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে তেজস্ক্রিয় পদার্থ মতো আচরণ করে তেজস্ক্রিয় পদার্থ হয়। এই তেজস্ক্রিয় পদার্থগুলো কেন তেজস্ক্রিয় বিকিরণ করে? নিউট্রন এবং প্রোটনের অনুপাত 1.5 এর বেশি হয়, এবং যে সমস্ত এই সমস্ত পদার্থগুলো অস্থায়ী হয়, এগুলো স্বতঃস্ফূর্তভাবে ওই জন্য বিকিরণ করে, নিজেদেরকে ভেঙে নিজেদের থেকে শক্তি নির্গত করে স্বতঃস্ফূর্তভাবে বিকিরিত হয়ে এরা স্থায়ী হতে চেষ্টা করে। এই জন্য এই সমস্ত পদার্থগুলো তেজস্ক্রিয়তা দেখায়। সাধারণত যে সমস্ত পদার্থের পরমাণু ক্রমাঙ্ক 82 এর বেশি এবং পারমাণবিক গুরুত্ব 206 এর বেশি, তারা তেজস্ক্রিয়তা দেখায়। এই তেজস্ক্রিয়তার ঘটনাটা সম্পূর্ণভাবে পরমাণুর নিউক্লিয়াসের ঘটনা, এর সঙ্গে পরমাণুর বাইরের কক্ষপথের বা ইলেকট্রনগুলোর কোনো সম্পর্ক নেই। এছাড়া এই তেজস্ক্রিয়তার ঘটনা বাহ্যিক চাপ, আলো বা আরও সমস্ত জিনিস, তাপমাত্রা, এগুলো কোনো কিছুই তেজস্ক্রিয়তার উপর প্রভাব ফেলতে পারে না। এবার আমরা পড়বো তেজস্ক্রিয় যে রশ্মিগুলো বিকিরিত হচ্ছিল সেই রশ্মিগুলো সম্পর্কে। কোনগুলো তেজস্ক্রিয় রশ্মিগুলো কি? তো সাধারণত আমরা জানি তেজস্ক্রিয় রশ্মি 3টে, আলফা, বিটা, গামা। তো এই আলফা, বিটা, গামা কিভাবে আবিষ্কৃত হলো, কিভাবে হলো, সেটা সম্পর্কে হালকা জেনে নেওয়া যায়। বিজ্ঞানী রাদারফোর্ড এবং তার সহযোগীরা এই তেজস্ক্রিয় পদার্থগুলো পরীক্ষা নিরীক্ষা করার সময় দেখেন এরকম একটা সীসার পাত্রে এরকম তেজস্ক্রিয় পদার্থ রেখে দেওয়া হয়, এবং সেই তেজস্ক্রিয় পদার্থ থেকে রশ্মি নির্গত হতে থাকে। কিছু রশ্মি ধনাত্মক চার্জযুক্ত চুম্বক ক্ষেত্রের দিকে বেঁকে যায়, কিছু রশ্মি ঋণাত্মক চার্জযুক্ত চুম্বক ক্ষেত্রের দিকে বেঁকে যায়, আর কিছু রশ্মি সোজাসুজিভাবে কোনো দিকে না বেঁকে চলে যেতে থাকে। তো এই যেগুলো ঋণাত্মক চার্জের দিকে বেঁকে যায়, সাধারণত ঋণাত্মক দিকে কারা বাড়বে? যারা ধনাত্মক চার্জযুক্ত কণা, তারা ঋণাত্মক চার্জের দিকে বেঁকে যাবে। তো এই ধনাত্মক চার্জযুক্ত কণাগুলোর নাম দেওয়া হয় আলফা কণা। আর যেগুলো এই ধনাত্মক পাতের দিকে বেঁকে আসে, তারা কি ঋণাত্মক চার্জযুক্ত হবে, তাই ধনাত্মক পাতের দিকে বেঁকে যাচ্ছে। সেই ঋণাত্মক চার্জযুক্ত কণাগুলোকে নাম দেওয়া হয় বিটা কণা। এবং যে কণাগুলো কোনো ধনাত্মক বা ঋণাত্মক চার্জ করা কারোর দিকেই বেঁকে না গিয়ে সোজা চলে যেতে থাকে, সেগুলোকে নাম দেওয়া হয় গামা। আলফা, বিটা, গামা। আলফা রশ্মি ধনাত্মক চার্জযুক্ত, বিটা রশ্মি ঋণাত্মক চার্জযুক্ত এবং গামা রশ্মি নিস্তরিত, তাই জন্য সে কোনো দিকে না বেঁকে সোজা চলে যেতে পারে। এবার আমরা আলফা, বিটা এবং গামা রশ্মিগুলোর সম্পর্কে একটু জেনে নিই। তো এই আলফা রশ্মি কি? এই আলফা রশ্মি কিছুই না, ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম কণার স্রোত বলা যেতে পারে। কেন আমরা হিলিয়াম কণার স্রোত বলবো? কারণ এই আলফা কণাতে দুটো প্রোটন এবং দুটো নিউট্রন থাকে, যেটা আমাদের হিলিয়াম কণাতেও থাকে। তাই জন্যই বলা যেতে পারে এই হিলিয়াম কণার যে চিহ্ন He, ভর সংখ্যা 4, পরমাণু ক্রমাঙ্ক 242, এটা দিয়েও আমাদের আলফা কণাকে ডিনোট করা যায়। তারপর বিটা কণা। বিটা কণা কি? বিটা কণা কিছুই না, অতি শক্তিশালী ইলেকট্রন কণার স্রোত। তাই জন্য ইলেকট্রনের ইলেকট্রনের চিহ্ন এবং -1, যেহেতু ইলেকট্রনের চার্জ -1 দিয়ে ডিনোট করা হয়। আর গামা কি? গামা রশ্মি হচ্ছে ক্ষুদ্রতর পরিচুম্বকীয় তরঙ্গ।
আছে। তো এটা সম্পর্কে একটু জেনে নিই। এটার প্রকৃতি কি? প্রথম হচ্ছে আলফা, এটা হচ্ছে ধনাত্মক আধানবাহী কণার স্রোত, একটু আগেই বললাম যে, বা ধনাত্মক হিলিয়াম কণার স্রোত। ঋণাত্মক আধানবাহী কণার স্রোত, যেটাকে বলা যেতে পারে ইলেকট্রনের স্রোত। আর গামা রশ্মিটি ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, এবার আধান দেখে নিই, কার আধান কিরকম। হিলিয়াম কণার আধান প্রোটনের দ্বিগুণ, তাহলে কত হচ্ছে আধান? 3.2 × 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে আমার কি আলফা কণার আধান। বিটা কণার আধান কত? সেটা হচ্ছে ইলেকট্রনের সমান। ইলেকট্রনের আধান যা, বিটা কণারও আধান তাই। সেটা কি? -1.6 × 10⁻⁻19 কুলম্ব। আর যেহেতু গামা কণা কোনো দিকেই না পজিটিভ, না ধনাত্মক চার্জযুক্ত, না ঋণাত্মক চার্জযুক্ত, তাই জন্য গামা কি একদম নিস্তরিত, গামার কোনো আধান নেই। তারপর দেখে নিচ্ছি ভর। সব থেকে এখানে ভারী হচ্ছে আলফা, ঠিক আছে? আলফার ভর হচ্ছে একটা প্রোটনের প্রায় 4 গুণ। তা সেই ভরটা কত? 6.6 × 10⁻⁻27 কেজি। তারপরে একটুখানি ভর কম হচ্ছে বিটা কণা। বিটা কণার ভর হচ্ছে ইলেকট্রনের সমান, একটি ইলেকট্রন কণার সমান। সেই ভরটা কত? 9.1 × 10⁻31 কেজি। আর যেহেতু গামা কণা শুধুমাত্র ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাই জন্য এর ভর প্রায় নেই। এটা একটা এটা কোনো কণা না, এটা একটা ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাই জন্য এর কোনো কণা নেই। তারপর আসছি ভেদন ক্ষমতা। বিটা এবং গামা থেকে সব থেকে কম, মানে যে সব থেকে ভারী তার দৌড়াতে কষ্ট হয়, তাই জন্য যে এখানে যে কণাটা সব থেকে ভারী তার ভেদন ক্ষমতা সব থেকে কম। তাহলে আলফা কণাটা সব থেকে ভারী আমরা দেখেছি, প্রোটনের প্রায় 4 গুণ এর ভর, তাই জন্য এর ভেদন ক্ষমতা সব থেকে কম। বিটা এবং গামার থেকে এর ভেদন ক্ষমতা কম। বায়ুতে কত এর ভেদন ক্ষমতা? 2 থেকে 3 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত। তারপরে মাঝামাঝি অবস্থায় হচ্ছে বিটা, না বিটা আলফার থেকে হালকা কিন্তু গামার থেকে একটু ভারী, তাই জন্য বিটার ভেদন ক্ষমতা হচ্ছে মাঝামাঝি, মানে আলফার থেকে বেশি কিন্তু গামার থেকে কম। এর ভেদন ক্ষমতা কত? বায়ুতে কয়েক মিটার পর্যন্ত। তারপরে আসছি গামা কণা। গামা হচ্ছে এদের দুজনের থেকে সব থেকে হালকা, যেহেতু এটা কোনো কণা না, এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাই জন্য এর ভেদন ক্ষমতা সব থেকে বেশি। এর ভেদন ক্ষমতা বায়ুতে প্রায় কয়েকশো মিটার অবধি। আচ্ছা, তারপর আসছে গ্যাসকে আয়নীয়ত করার ক্ষমতা। যার আধান বেশি হবে সে গ্যাসকে বেশি আয়নীয়ত করতে পারবে, তাহলে আধান সব থেকে বেশি হয় আলফা কণা। তাহলে আয়নীয়ত করার ক্ষমতা কার সব থেকে বেশি হবে? আলফা কণা। তার থেকে একটু কম কার হবে? বিটা কণা। তার থেকে একদম প্রায় গ্যাসকে আয়নিত করার ক্ষমতা নেই, বা গ্যাসকে আয়নিত করতেই পারে না বলা চলে, সেটা হচ্ছে গামা। যেহেতু ওটা কোনো কণা নয়, ওটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে মোটামুটি আমরা তিনটে সম্পর্কে, আলফা, বিটা এবং গামা, এই তিনটে রশ্মি সম্পর্কে করলাম। এবার একটা কথা বলা যায়, এই আলফা, বিটা, গামা এই তিনটে রশ্মি কিন্তু কোনো পদার্থের মৌল থেকে বা কোনো পদার্থের নিউক্লিয়াস থেকে একেবারে বেরোয় না, একে একে বেরোয়। আলফা এবং বিটা কণা বেরোনোর ফলে পরমাণুটা একটু উত্তেজিত অবস্থায় থাকে। প্রথম যে পরমাণু থেকে আলফা, বিটা কণা তেজস্ক্রিয় রশ্মি বেরোয় তাদেরকে বলা হয় জনক পরমাণু, এবং তার ফলে যে নতুন পদার্থ সৃষ্টি হয় সেটাকে বলা হয় দুহিতা পরমাণু। জনক পরমাণু থেকে আলফা এবং বিটা কণা নির্গমনের ফলে যে দুহিতা পরমাণুটা উৎপন্ন হয়, সেই দুহিতা পরমাণু তখন উত্তেজিত অবস্থায় থাকে। সেই উত্তেজিত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় আসার জন্য তাকে কিছু শক্তি নির্গমন করতে হয়। সেই শক্তিটা নির্গমন করে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে বা তড়িৎচুম্বকীয় ফোটন কণার আকারে এই শক্তিটা নির্গমন করা হয়। নির্গমন করে স্বাভাবিক অবস্থায় দুহিতা পরমাণুটা আসে, সেই জন্য নির্গত হয় তখন গামা কণা। এখানে একটা কথা বলে রাখি, তোমাদের যেখানে যেখানে যে জায়গাগুলো প্রয়োজন পড়বে সে জায়গাগুলো নোট করবে অবশ্যই, এবং নোট করার সময় যদি কোনো সময় ভিডিওটা দেখে চলে যাচ্ছে তখন ভিডিওটাকে পজ করবে, পজ করে জায়গাগুলো সুন্দর করে নোট করবে, আবার দরকার করে আবার শুনবে। কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে সেটাকে আবার রিমাইন্ড করে আবার শুনে দেখবে। যদি তারপরেও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নেক্সট কোনো একটা ভিডিওতে সেই সমস্ত ডাউট বা অসুবিধাগুলোকে আবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে একটু দেখে নিই কার ক্ষমতা কতটা বেশি এবং তার অনুপাতটা কি। গ্যাসকে আয়নীয়ত করার ক্ষমতা কি বলেছিলাম? যার আধান সব থেকে বেশি তার বেশি, তেমন হচ্ছে সব থেকে বেশি আলফা, তার থেকে একটু কম বিটা, এবং একদম প্রায় নেই বললে চলে গামা। এটার অনুপাত কত? 10,000:100:1 গ্যাসকে আয়নীয়ত করার ক্ষমতা। ভেদন ক্ষমতা কি বলেছিলাম? যে সব থেকে হালকা বেশি সে বেশি ভেদ করে যেতে পারে, সেটা হচ্ছে কি গামা।
সব থেকে ভেদন ক্ষমতা বেশি গামা, তার থেকে একটু কম বিটা এবং সব থেকে কম হচ্ছে আলফা। তারও অনুপাত কি 10,000:100:1। গতিবেগ যে সব থেকে হালকা সে সব থেকে বেশি জোরে দৌড়াতে পারবে, তাহলে গামার গতিবেগ সব থেকে বেশি, তারপর বিটা, তারপরে আলফা। আচ্ছা, ভর কে বেশি ভারী, ওজনে ভারী, সব থেকে বেশি আলফা, তার থেকে একটু কম বিটা, তার থেকে একটু কম গামা। ক্ষতিকারক কে বেশি, যে বেশি ভেদন করতে পারবে সে বেশি ক্ষতিকারক করবে, সে বেশি ক্ষতিকারক করবে, তাই জন্য ভেদন ক্ষমতা যার বেশি সে বেশি সব থেকে ক্ষতি করবে। সব থেকে ভেদন ক্ষমতা গামার বেশি, তাই গামা সব থেকে বেশি ক্ষতিকারক, তার থেকে বেশি একটু কম বিটা, একটু সব থেকে কম হচ্ছে আলফা। তো আমরা তো জানলাম তেজস্ক্রিয় পদার্থ থেকে 3 রকম তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তো এবার আমরা দেখে নেওয়া যাক ওই তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হওয়ার ফলে কী হয়। জনক পরমাণু, দুহিতা পরমাণু, জনক থেকে দুহিতা পরমাণু কীরকম পরিবর্তন হয়, কী হয় পরমাণুটার মধ্যে কী কী পরিবর্তন হয় সেটা সম্পর্কে দেখে নেওয়া যাক। সবার প্রথমে আলফা পরমাণু, আলফা রশ্মি, আলফা কোরশ্মি বা আলফা কণা যা বলবে। তো আলফা কণা আমরা কি জানি, আলফা কণা দুটো প্রোটন এবং দুটো নিউট্রন নিয়ে গঠিত। তাই জন্য আলফা কণার ভর সংখ্যা হচ্ছে 4 এবং পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2, বা যেটাকে অনেকটা হিলিয়াম কণা বা ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম কণার সঙ্গে তুলনা করা যায়। তাহলে কোনো পদার্থ থেকে বা কোনো পদার্থের মৌল থেকে যদি একটা আলফা কণা নির্গত হয়ে যায়, তাহলে কি হবে, চার একক কী হবে, ভর সংখ্যা এখান থেকে 4 এটা কমে যাবে এবং পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যাবে। তার মানে ভর সংখ্যা 4 কমে যাবে এবং পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যাবে। যদি কোনো মৌল যেটা এক্স মৌল, তার ভর সংখ্যা হয় এ এবং তার পরমাণু ক্রমাঙ্ক হয় জেড, সেটা থেকে যদি একটা আলফা কণা নির্গত হয় এবং তার ফলে যদি ওয়াই পরমাণুতে পরিণত হয়, তাহলে সেই ওয়াই পরমাণুটা কি হবে, ভর সংখ্যাটা কি হবে, 4 ঘর কমে যাবে এবং পরমাণু ক্রমাঙ্কটা কি হবে, 2 ঘর কমে যাবে। কার জন্য কমবে, এই যে একটা আলফা কণা যেটাকে আমরা হিলিয়াম 42 দিয়ে ডিনোট করি, সেই আলফা কণাটা একটা বেরিয়ে যাওয়ার পরে হবে। আমরা বলি যেহেতু একটা আলফা কণা দুটো প্রোটন এবং দুটো নিউট্রন নিয়ে গঠিত, যদি একটা আলফা কণা বেরিয়ে যায় তাহলে পরমাণু থেকে কি হবে, দুটো প্রোটন এবং দুটো নিউট্রন বেরিয়ে যাবে। তাহলে দুটো প্রোটন এবং দুটো নিউট্রন বেরিয়ে যাওয়ার ফলে কি হবে, 2 + 2 4। এই 2 + 2 4 মানে কি, পরমাণুর ভর সংখ্যা, দুটো প্রোটন দুটো নিউট্রন একসঙ্গে মিলে যেটা হবে সেটা হচ্ছে ভর সংখ্যা 4। ভর সংখ্যা 4 একক কমে যাবে এবং যেহেতু দুটো প্রোটন বেরিয়ে যাচ্ছে, আর প্রোটন সংখ্যা মানে পরমাণু ক্রমাঙ্ক, সেই জন্য পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যাবে। তাহলে একটা উদাহরণ দেখে নেওয়া যাক। ইউরেনিয়াম 238-92, এর থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, তাহলে কি হবে সেটা পরে দেখছি। আগে ভর সংখ্যাটা কি কত হবে, আমি কি বললাম, ভর সংখ্যা 4 একক কমে যাবে। তাহলে 238 থেকে 4 গেলে কত হবে, 234, আর পরমাণু ক্রমাঙ্ক কত কমবে, 2 কমবে, তাহলে কত হবে 90। এবার একটা জিনিস জেনে নেওয়া যাক, এটা তোমরা এখনো পড়োনি, একটু সমস্যা হতে পারে। যদি কেউ পর্যায় সারণী পড়ে থাকো তাহলে তার সুবিধা হবে। পর্যায় সারণী যত 1 ঘর করে বাড়ে, পরমাণু ক্রমাঙ্ক 1 করে বাড়তে থাকে। তাহলে যদি পরমাণু ক্রমাঙ্ক 92 থেকে 90 হয়ে যায়, তাহলে পর্যায় সারণীটা 2 ঘর পিছিয়ে আসবে। তাহলে কোনো পরমাণু 2 ঘর আগে যেটা থাকবে, 2 ঘর আগে অবস্থান করবে। এটা জনক পরমাণু, যে পরমাণুটা পরিণত হবে সেটাকে বলবে দুহিতা পরমাণু। তাহলে একটা আলফা কণা বেরিয়ে গেলে যেহেতু পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যায়, তাহলে দুহিতা পরমাণুর অবস্থান জনক পরমাণু 2 ঘর আগে হবে। ইউরেনিয়ামের 2 ঘর আগে যার পরমাণু ক্রমাঙ্ক অবস্থান করে সে হলো থোরিয়াম। তাহলে একটা ইউরেনিয়াম থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, তাহলে সেটা পরিণত হয়ে যাবে কি, থোরিয়াম কণা, থোরিয়ামে পরিণত হয়ে যাবে। কিসের জন্য হবে, একটা আলফা কণা বেরিয়ে যাওয়ার জন্য, যার মানেটা হচ্ছে হিলিয়াম 42। তাহলে আলফা কণা সম্পর্কে আবার একটু হালকা করে জেনে নেওয়া যাক বা শুনে নেওয়া যাক। একটা আলফা কণা মানে হচ্ছে যার মধ্যে দুটো প্রোটন এবং দুটো নিউট্রন থাকে। তাহলে দুটো প্রোটন এবং দুটো নিউট্রন, যদি কোনো পরমাণু থেকে দুটো প্রোটন এবং দুটো নিউট্রন বেরিয়ে যায়, তাহলে 2 + 2 মানে 4, ভর সংখ্যা 4 হয়ে যাবে। এবং যদি দুটো প্রোটন বেরিয়ে যাচ্ছে, আর প্রোটন সংখ্যা মানে পরমাণু ক্রমাঙ্ক আমরা জানি, তাহলে পরমাণু ক্রমাঙ্ক তাহলে কত কমে যাবে, 2 কমে যাবে। কার জন্য, একটা আলফা কণা বেরিয়ে যাওয়ার জন্য। তাহলে কি দাঁড়াচ্ছে, কোনো পরমাণু থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, তাহলে 4 একক পরমাণু ভর সংখ্যা কমে, পারমাণবিক ভর কমবে
এবং 2 একক কি করবে, পরমাণু ক্রমাঙ্ক কমবে। এবং যেহেতু পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে, তাই পর্যায় সারণীতে দুহিতা পরমাণুর অবস্থান হবে জনক পরমাণুর 2 ঘর আগে। এবার দেখেন আমরা বিটা কণা সম্পর্কে। বিটা কণা একটা কোনো পরমাণু থেকে, জনক পরমাণু থেকে যদি একটা বিটা কণা বেরিয়ে যায়, তার ফলে কি ঘটনা ঘটতে পারে বা কি ঘটনা ঘটে। বিটা কণা মানে আমরা কি বললাম, ইলেকট্রন কণার সমান। একটি বিটা কণা মানে একটি ইলেকট্রনের কণা একটা ইলেকট্রনের সমান। যাই হোক, ইলেকট্রনের ভর সংখ্যা হয় 0 এবং তার পরমাণু ক্রমাঙ্ক হয় -1। তাহলে কোনো পরমাণু থেকে যদি একটা বিটা কণা বেরিয়ে যায়, তাহলে তার যেহেতু ভর সংখ্যা 0, ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, আর পরমাণু ক্রমাঙ্ক কি হবে, -1 কমে যাবে। -1 কমে যাবে মানে কি, +1 বেড়ে যাবে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক কি হবে, 1 বেড়ে যাবে, আর ভর সংখ্যা কি হবে, ভর সংখ্যা একই থাকবে। অর্থাৎ কোনো যদি x পরমাণু, যার ভর সংখ্যা হয় a এবং পরমাণু ক্রমাঙ্ক যদি z হয়, তার থেকে যদি একটা বিটা কণা বেরিয়ে যায়, তাহলে যে পরমাণুটা পড়ে থাকবে, সেই পরমাণুটা যদি সৃষ্টি হবে, সেই পরমাণুটা যদি y হয়, তাহলে তার ভর সংখ্যা কি হবে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। পরমাণু ক্রমাঙ্ক কি হবে, পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে যাবে। তার জন্য হবে, একটা বিটা কণা বেরিয়ে যাওয়ার জন্য হবে। তাহলে একটা উদাহরণ দেখে নেওয়া যায়। কার্বন 46, এটা থেকে যদি একটা বিটা কণা বেরিয়ে যায়, তাহলে আমরা কি দেখলাম, ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে ভর সংখ্যা একই থাকবে, আর পরমাণু ক্রমাঙ্ক কি হচ্ছে, 1 বেড়ে যাবে। তাহলে 6 + 1 কত হবে, 7। এবার দেখে নেওয়া যাক পর্যায় সারণীতে এর কি পরিবর্তন হবে। যেহেতু কি বললাম, 1 ঘর এগোনো, 1 ঘর এগিয়ে যাওয়া মানে কি, পর্যায় সারণীতে পরমাণু ক্রমাঙ্ক 1 ঘর বেড়ে যাবে। তাহলে যে দুহিতা পরমাণুটা সৃষ্টি হবে, তার অবস্থান কোথায় হবে, তার অবস্থান হবে পর্যায় সারণীতে জনক পরমাণুর 1 ঘর পরে। আগেরটা হয়েছিল 2 ঘর আগে আলফা কণার ক্ষেত্রে, এখানে হবে 1 ঘর পরে। তাহলে 1 ঘর পরে কার্বনের 1 ঘর পরে কি অবস্থান করে, নাইট্রোজেন। এটা কার জন্য হচ্ছে, এটা বিটা কণা বেরিয়ে যাওয়ার জন্য হচ্ছে। আমরা আগেই দেখেছি গামা কোনো রকম কোনো কণার স্রোত না, এটা ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্য তড়িৎচুম্বকীয় তরঙ্গ। সেজন্য কোনো পরমাণু থেকে যখন আলফা এবং বিটা কণা বেরিয়ে যায়, তখন সেই পরমাণু দুহিতা পরমাণুটা উত্তেজিত অবস্থায় থাকে। সেই উত্তেজিত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় আসার জন্য তাকে কিছু শক্তি ছেড়ে দিতে হয়। সেই শক্তিটাই নির্গত হয় গামা কণার রূপে বা গামা তরঙ্গের রূপে। সেই জন্য উত্তেজিত দুহিতা পরমাণু থেকে যখন গামা রশ্মি বেরিয়ে যায়, তার কোনো ভর সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক কোনোটাই পরিবর্তন হয় না, শুধুমাত্র উত্তেজিত দুহিতা পরমাণু থেকে স্বাভাবিক দুহিতার পরমাণুতে পরিণত হয় কখন, গামা রশ্মি নির্গমনে। বেকারেলের পরে বিজ্ঞানী মাদাম কুরি, পিয়ের কুরি পোলোনিয়াম, রেডিয়াম মৌলের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। দেখা গেছে পোলোনিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের প্রায় 1000 গুণ, রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের প্রায় 10 লক্ষ গুণ। পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছে আরও বেশ কয়েকটি ভারী তেজস্ক্রিয় মৌল, যেমন থোরিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম। এছাড়াও কিছু হালকা মৌল, যেমন কার্বনের C14(6), পটাশিয়ামের K14(19), এগুলোও হলো তেজস্ক্রিয় পদার্থ। তাহলে আমরা কি দেখতে পেলাম যে বেকারেলের পরে মাদাম কুরি বা পিয়ের কুরি এরাও বেশ কিছু তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কার করেছে, যেগুলো ইউরেনিয়ামের থেকেও অধিক ক্ষমতা সম্পন্ন। তাহলে এই ক্ষমতা কোন তেজস্ক্রিয় পদার্থটা বেশি ক্ষমতা, কি বেশি শক্তিশালী, এটা মাপার জন্য আমাদের একটা একক চাই। ঠিক তেজস্ক্রিয়তারও একটা একক আছে, নির্ভর করা হয় তেজস্ক্রিয়তা সক্রিয়তার উপর, কি কোন তেজস্ক্রিয় পদার্থটা কত বেশি সক্রিয়। তাহলে একটা কোশ্চেন আসতে পারে এখানে, তেজস্ক্রিয় সক্রিয়তা কি বা এই তেজস্ক্রিয় সক্রিয়তার সংজ্ঞা কি। যদি বলা হয় তেজস্ক্রিয় সক্রিয়তার সংজ্ঞা কি, তাহলে কি লেখা হবে, তাহলে সক্রিয়তা কাকে বলছে, কোনো তেজস্ক্রিয় পদার্থে প্রতি সেকেন্ডে যতগুলি নিউক্লিয়াসের বিঘটন ঘটে তাকে ওই পদার্থের সক্রিয়তা বলে। তাহলে সক্রিয়তা কাকে বলছে, যতগুলি নিউক্লিয়াসের প্রতি সেকেন্ডে যতগুলি নিউক্লিয়াসের বিঘটন ঘটে তাকে ওই পদার্থের সক্রিয়তা বলে। এই সক্রিয়তার সিজিএস এবং এসআই একক কি, এসআই একক হচ্ছে বেকারেল বা বিকিউ, সিজিএস একক হচ্ছে কুরি বা সিআর। বেকারেল এবং কুরি এরা দুজনেই যেহেতু তেজস্ক্রিয়তা নিয়ে জিনিসটা আবিষ্কার করেছেন এবং এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে অনেক কিছু পেয়েছে, তাই জন্য এনাদের দুজনের নাম অনুসারে সিজিএস এবং এসআই একক উৎপন্ন হয়েছে। এছাড়া বিজ্ঞানী রাদারফোর্ডও অনেকটা পরীক্ষা নিরীক্ষা করেন। এছাড়া এই জন্য সক্রিয়তার আরও একটা একক হচ্ছে রাদারফোর্ড। এখানে 1 কুড়ি সমান 3.7 × 10⁻10 বেকারেল।
এরপর আমরা একদম প্রায় সমস্তটাই শেষ হয়ে এসেছে চারিদিকে তেজস্ক্রিয়তা সম্পর্কে, একদম লাস্টের দিকে চলে এসেছি। আর একটাই মাত্র জিনিস বাকি, সেটা হচ্ছে এই যে এতক্ষণ ধরে তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করলাম, পড়লাম, জানলাম, কিসের জন্য, আমার কি দরকার, তেজস্ক্রিয়তাটা কী জন্য পড়বো, আদৌ কি আমাদের বাস্তব জীবনে এর কোনো ব্যবহার আছে, কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে, প্রয়োজন আছে, এর বাস্তব জীবনে ব্যবহার আছে। এবার আমাদের একদম শেষ জায়গায় চলে এসেছি, তেজস্ক্রিয়তার ব্যবহার সম্পর্কে এবার আমরা জেনে নেব। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু তেজস্ক্রিয়তার ব্যবহার সব থেকে অপরিহার্য জিনিস। চিকিৎসা ক্ষেত্রে তোমরা যেমন অনেকে শুনে থাকবে যাদের ক্যান্সার বা তাদের কেমোথেরাপি করা, সেখানে কিন্তু তেজস্ক্রিয়তার অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তো আমরা দেখে নেওয়া যাক কোন কোন তেজস্ক্রিয় পদার্থ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোবাল্ট-60, এই কোবাল্ট-60 এই তেজস্ক্রিয় পদার্থটা একটু কোবাল্ট-60 এই তেজস্ক্রিয় পদার্থটা ক্যান্সার বা টিউমার কোষকে বিনষ্ট করতে ব্যবহার করা হয়। রেডিও আয়রন এই যে এই তেজস্ক্রিয় পদার্থটা থাইরয়েড গ্ল্যান্ডের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। রেডিও সোডিয়াম এই তেজস্ক্রিয় পদার্থটা মানব শরীরে রক্তের স্রোতের বেগ নির্ণয় করতে এবং বিভিন্ন রোগ নির্ণয় করতে রেডিও সোডিয়ামটা ব্যবহার করা হয়। রেডিও আয়রন এটা টিবি রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এবার দেখে নেওয়া যায় বিজ্ঞান ক্ষেত্রে কী কী ব্যবহার করা হয়। কার্বন ডেটিং, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে কার্বন ডেটিং কী। এই কার্বন ডেটিংয়ের জন্য কিন্তু তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। কার্বন ডেটিং হলো তেজস্ক্রিয় বিঘটিত অংশ এবং অবশিষ্ট অংশের মধ্যে C12-6 এবং C14-6 এর অনুপাতকে পর্যালোচনা করে কোনো প্রাচীন বস্তুর জীবাশ্মের বয়স নির্ণয় করা হয়। তো এই পদ্ধতিটাকেই বলা হয় কার্বন ডেটিং পদ্ধতি। ক্ষেত্রে আর কোথায় ব্যবহার করা হয়, কোনো স্থান থেকে প্রাপ্ত ইউরেনিয়ামের আকরিক থেকে সীসার আইসোটোপ Tb20682 পাওয়া যায়। আকরিকের ইউরেনিয়াম ও সীসার অনুপাত থেকে পৃথিবীর বয়স নির্ণয় করা সম্ভব। এছাড়া কৃষিক্ষেত্রে উদ্ভিদের বেড়ে ওঠা এবং বিভিন্ন সারের প্রয়োগের প্রভাব বিভিন্ন তেজস্ক্রিয় সন্ধানী মৌলের মাধ্যমে করা হয়। এছাড়া শিল্পক্ষেত্রে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় পদার্থ পারমাণবিক চুল্লিতে জ্বালানি রূপে ব্যবহার করা হয়। এছাড়া আলফা কণার আয়নন ক্ষমতা দীপ্তমান প্রতীক তৈরিতে, পারমাণবিক ব্যাটারি তৈরিতে ব্যবহার করা হয়। তো আজকে তেজস্ক্রিয়তা এবং এর সম্পর্কে বিভিন্ন কণাগুলো, বিভিন্ন আলফা বিটা কণার ব্যবহার এবং এগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়, এগুলোর বৈশিষ্ট্য কী, কোনো পরমাণু থেকে জনক পরমাণু থেকে পরমাণু আলফা বিটা কণা, আলফা বিটা গামা নির্গত হলে দুইটা পরমাণুর কীরকম অবস্থা হয়, পর্যায় সারণীতে কোথায় অবস্থা নয়, এগুলো সম্পর্কে আজকে আলোচনা করা হবে। এটা হলো পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারের পার্ট 1। পার্ট 2তে এরপরে নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন, ভর বিচ্যুতি এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসবো এবং পার্ট 2তে এই সমস্ত পুরো চ্যাপ্টারটার বেশ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়েও আসবো। তো যদি এই ভিডিওটা ভালো করে দেখবে, যদি কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিওতে কোনো রকম কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে, কোনো জায়গা বুঝতে পারোনি বা কোনো জায়গা হয়তো আমি স্কিপ করে গেছি অথবা কোনো জায়গা আমি হয়তো ভুল বলে থাকতে পারি, এই সমস্ত যদি কোনো রকম কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। আর আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের ভৌতবিজ্ঞানের যতটা চ্যাপ্টার পড়ানো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। কারণ মাধ্যমিক হয় মোটামুটি ফেব্রুয়ারি মাসে, আর এটা এপ্রিল মাস হতে চলবে, তোমরা মোটামুটি 3 মাস পর্যন্ত পিছিয়ে গেছো। তো কিছু করার নেই, অতটা চিন্তা করার কিছু নেই, আমি আছি। খুব ভালোভাবে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। প্রত্যেকটা সময় এখন অনেকটাই সময় পেয়েছো, যেহেতু তোমাদের এখন স্কুল ছুটি, প্রাইভেট টিউশন ছুটি, বাড়িতে অনেকটা সময় পাচ্ছ। এই পুরো সময়টাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করো। টিভি, ফোন এই সমস্ত জিনিসের পেছনে এই বছরটা অ্যাটলিস্ট সময় নষ্ট করো না, ভালো করে পড়ো। আমি যতটা পারবো, যত দূর তাড়াতাড়ি সম্ভব এবং যতটা সম্ভব ইনফরমেশান নিয়ে এবং যত ভালো করে সম্ভব তোমাদের কাছে সমস্ত কিছু তুলে ধরবো। ইউটিউবে প্রথমবার ভিডিও বানাচ্ছি, তো অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হওয়াটাই স্বাভাবিক এবং অনেক সমস্যা আমি ফেস করছি। এরকমভাবে ভার্চুয়ালি পড়ানোর একদমই অভ্যেস নেই, অনেক জায়গায় তাড়াহুড়ো করতে গিয়ে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছি। যাই হোক, ওই সমস্ত নিয়ে ভেবে দরকার নেই, আমি চেষ্টা করবো, আমিও নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবো অবশ্যই। এবং সেই ইমপ্রুভ করতে গেলে তোমাদের ওপিনিয়ন দরকার। তো অবশ্যই তোমরা জানিও কোথায় কী সমস্যা হচ্ছে, কোথায় কী গড়বড় হচ্ছে, কোথায় কী বেশি হলে ভালো হতো বা কোথায় আমি কিছু হয়তো ভুল বলে ফেলছি, এগুলো অবশ্যই তোমরা জানিও। ঠিক আছে, আজকে এরকমই থাক। অল দ্য বেস্ট, খুব ভালো করে পড়াশোনা।